আসসালামু আলাইকুম। রিমোটের দিকে দাও। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়েরা, আপুরা, আমাকে একটু জানাও যে তোমরা হচ্ছে সাউন্ডটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা। ওকে, সো ফুলি সবকিছু দেখা যাচ্ছে। আমরা শুরু করবো আমাদের আজকের ক্লাস। আমি একটু দেখি গতকাল কোথায় পর্যন্ত হচ্ছে আমরা পড়েছিলাম। অনেক দূর পড়েছিলাম, তাই না? আহ, ঠিক আছে ভাইয়া, পাঞ্জাবিটা কি উম, ভাবি দিছে নাকি? কোথায় জানি গেছিলাম আমরা? কোন স্লাইডটা পর্যন্ত গেছিলাম গত ক্লাসে? কোপালতার চন্দন আঁকা বরযাত্রী বলিয়া চোখে দেন, কলিজে চার পা হয়ে আসিল বাড়িতে হুম, এটা কি পড়েছিলাম? বরযাত্রী এই বলিয়া কোপাল চাপড়ে কোন গতিকে কোপালতার চন্দন আঁকা গায়ে তার লাল শাড়ি মুখে তার। আমি বুঝতেছি না, বুঝছো, যে কতটুকু পর্যন্ত গেছিলাম। দাঁড়াও, আমি আরেকবার একটু গত ক্লাসের লাস্ট ইয়ারটা দেখিনি। বরযাত্রী বলিয়া, হ্যাঁ, এইটা এইটা এই যে পাইছি, দাঁড়াও। এই যে এইটা এইটা পড়েছিলাম, তাই না? আমাকে একটু কনফার্ম করো তো। হ্যাঁ, এটা পড়েছিলাম, রাইট? আচ্ছা, তো ফাইন, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা এই জায়গাটা থেকে আলোচনা করব। গত ক্লাসে আমরা এই স্লাইডটা পর্যন্ত পড়েছিলাম, অর্থাৎ কল্যাণী অনুপমের পরিবার তারা হচ্ছে ফিক্সড করেছে যে তারা তাদের ব্যাপারে কি করবে, মামলা করবে, এবং সেই বিষয়টাই আমরা এখানে কি দেখতে পাই যে মামলা করবে, এতটুকু পর্যন্ত স্থির হয়েছিল। একটু দেখি যে তার পরবর্তীতে আসলে কি হয়। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি এখান পর্যন্ত আমরা একটু আলোচনায় চলে যাই। হ্যাঁ, চলো ভাইয়া আমরা চলি, আলোচনা করি। তো দেখো, বরযাত্রী এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদেরকে ফাঁকি দিয়া খাওয়াই দিল। পাকযন্ত্রটা সমস্ত অন্নশুদ্ধা সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়ে আসিতে পারিলে তবে আফসোস মিটিত। খুব সম্ভবত এই স্লাইডটা পড়াইছি যত মনে পড়ে। অর্থাৎ আমাদেরকে খাওয়াই দিছে, এটা আমাদের জন্য সবচেয়ে বড় আহ এটা আমাদেরকে অপমান করছে। অর্থাৎ তুমি মেহমান বিয়ে না দিয়ে তাদেরকে খাওয়াই দিছে, এটা আর বড় অপমান। তো এটা শুনে তাদের, এটা দেখে তাদের মনে হচ্ছে পাক যন্ত্রটা, অর্থাৎ মানে খাওয়ার যন্ত্রটা, সেটা কি করবে, একদম বমি করে কি করবে, বের করে দিবে, মানে সব বের করে দিবে, তাতেই হবে। বিবাহিত চুক্তিভঙ্গ এবং মানহানি বলা বাহুল্য, আমিও খুব রাগিয়েছিলাম, এটা আমরা পড়ছি। ওকে, এবার দেখো, কোনো গতিকে, হ্যাঁ, কোনো গতিতে খেয়াল করো, কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গোপের রেখায় তা দিতে দিতে এটাই কেবল কামনা করতে লাগলাম, এটাই কেবল কামনা করতে লাগলাম। কোনোভাবে একবার যদি শম্ভুনাথ বাবু যদি একবার যদি আবার যদি আমাদের কাছে আবার আসে যে আসলে আমার মেয়ের তো বিয়ে হচ্ছে না, আপনারা বিয়ে করেন, এটাই তারা চিন্তা করতেছে। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরো একটা স্রোত বহিতেছে, যেটার রং একেবারেই কালো নয়। অর্থাৎ এই যে তাকে যে চিন্তা করতেছে, এই যে তা এই এই তার কালো রং বলতে এখানে বোঝানো হচ্ছে যে দুঃখ, বিয়ে হয় না এই দুঃখ। এই কালো রঙের পাশাপাশি আরেকটা রং তার মনের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে,
যেটা কালো নয়। আমরা দেখি সেই রংটা কি, সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, অর্থাৎ সমস্ত মন, অনুপমের সমস্ত মন সেই অপরিচিতার দিকেই মনে হচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না, দেওয়ালটুকু আড়ালে রহিয়া গেল গে। অর্থাৎ দেওয়ালটুকু আলাদা আড়ালে রহিয়া গেল গে, এটার মানে কি? অর্থাৎ যখন বিয়ে হচ্ছে তখন এক পাশে অনুপম ছিল এক দেওয়াল, আর এই দেওয়ালের পাশে ছিল কল্যাণী। শুধু এই একটা দেওয়াল, এই দেওয়ালের কারণে, এই একটা দেওয়াল ছিল, অনেক কাছাকাছি চলে গেছে, কিন্তু কাছাকাছি গিয়েও দুজনের আর বিবাহ কার্য হয়নি। তো এই যে দেখো, এই আক্রোশের কি রঙের কথা বলেছে বলতো? বলো। তোমরা একটু দয়া করে ক্লাসগুলো মিস করিও না, লাইভে ক্লাস করিও। অ্যান্ড এই ক্লাসের পরে আমি বাক্যতত্ত্বের উপর 3টা ক্লাস হবে, একদম ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে বাক্যতত্ত্ব না, ব্যাকরণিক শব্দ শ্রেণী 3টা ক্লাস করবা। 3টা ক্লাস করলে ইনশাল্লাহ আমি তোমাকে 5 মার্ক একদম 100% আমি তোমাকে কনফার্ম করে দেবো। এবং আমি বলছি যে পরীক্ষার হলে বাংলা সেকেন্ড পেপারে আসলে তুমি সবার আগে উত্তর করবা ব্যাকরণিক শব্দ শ্রেণী। এইভাবে আমি তোমাকে এটা কভার করে দেবো। তো তুমি হচ্ছে অবশ্যই ক্লাসগুলো করবে, হ্যাঁ, ক্লাস মিস করিও না। তো এটা কি হবে বলতো? এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি। ওকে, সো এটা রাইট অ্যান্সার ক হবে। আচ্ছা, এরপর খেয়াল করো, সেই যে নারী আছে তার কথাই বলতেছে। কি বলতেছে? যে কপালে তার চন্দন আঁকা, ওই যে সেই নারী, ওটা অনুভব চিন্তা করতেছে যে কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা। আমি বারবার বহুবার তোমাকে চাই। তুমি এভাবে কেন গাচ্ছ? তুমি স্টার মেকার অ্যাপ ডাউনলোড করো আর গানটা গাও। ওকে, কলার ছিল, দুঃখিত। তো বলছে যে কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি। সেই যে নারীর কথা বলছে, সেই নারী তার কি, তার হচ্ছে গায়ে তার লাল শাড়ি, তার গায়ে লাল শাড়ি পরা, মুখে তার লজ্জার রক্তিমা, সে খুবই লাজুক। হৃদয়ের ভিতরে কি যে কেমন করিয়া বলিব, আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। বসন্তের সমস্ত ফুল, বসন্তের যত ফুল আছে সমস্ত ফুল কি হচ্ছে, নিবেদন করিয়া দেবার জন্য নত হইয়াছে। অর্থাৎ ফুলগুলো এভাবে নিবেদন করে। প্রপোজ কিভাবে করে, ভালোবাসা নিবেদন কিভাবে করে? নত হয়ে, না এমনি নত হয়ে, তাই না? বসে তারপর নত হয়ে, এটাই বলছে। তারপর দেখো, হাওয়া আসে, গন্ধ পায়, পাতার শব্দ শুনি, কেবল আরেকটি মাত্র পা ফেলার অপেক্ষায়। এমন সময় সেই পদক্ষেপের, মানে সেই পদক্ষেপ বলতে বোঝাচ্ছে বিয়ের পদক্ষেপ, দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনোদার বাড়িতে গিয়ে তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, প্রত্যেক দিন সে বিনোদার বাড়িতে যায় এবং বিনোদাকে অস্থির করে তোলে। কেন বিনোদাকে অস্থির করে তোলে? বিনোদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়ায় তার প্রত্যেকটি কথায় স্ফুলিঙ্গের মতো, স্ফুলিঙ্গ মানে হচ্ছে আগুনের ফুলকি। তো বলছে স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালাইয়া দিয়েছিল। একটা হচ্ছে এমনিতেই মেয়েটা সুন্দর, কিন্তু যখন এটাকে আরো রসালো করে যখন বিনোদা যখন বলে, তখন মনে হচ্ছে যে তার গায়ে, আমরা বলি না যে মনে হচ্ছে গায়ে কাটা দিচ্ছে, তো বলছে এরকম গায়ে কি হচ্ছে, স্ফুলিঙ্গের মতো হয়ে যাচ্ছে। বুঝতেই পারতেছে না যে এই বর্ণনা শুনে অনুপম কি থাকতে পারতেছে না, আর স্বাভাবিক থাকতে পারতেছে না, সে প্রচন্ড অস্বাভাবিক হয়ে যাচ্ছে, তাই না? বুঝিলাম মেয়েটির রূপ কি, বলছে বুঝিলাম মেয়েটির রূপ বড়ই আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রইল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারলাম না। অর্থাৎ একটা মানুষকে, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, যে বাহিরে তো তাকে দেখলামই না, যে তাকে মনেও আনতে পারলাম না। আমি প্রশ্ন, যে মনে আনলে সমস্যা কি? তোমার মনে ডেইলি ঘুমাইতে গেলে কত মাইয়া যে আসে না? আসে, আজকে অমুক, আজকে তমুক, আজকে ক্লাসমেট, আজকে বান্ধবী, আজকে জাস্টফ্রেন্ড। কিন্তু অনুপম তাকে মনেও আনতে পারতেছে না। এই কারণে মনে আনতে পারতেছে না, যাকে অনুপম দেখেই নাই তাকে কিভাবে মনে আনবে? কোনো পুরুষ মানুষ যদি কোনো মেয়েকে যদি তার কল্পনায় যদি আনে, তো অবশ্যই সে মেয়েকে আগে তাকে দেখতে হবে। তোমরা ছেলেরা যদি তোমাদের কল্পনায় কোনো মেয়ে আসে, এমন মেয়ে আজ পর্যন্ত আসছে যাকে তুমি দেখো নাই? কল্পনায় সেই নারী আসে যাকে তুমি দেখছো, কিন্তু অনুপম তো তাকে দেখেই নাই, আনিতে পারলাম না, এই জন্য তাকে মনে আনতে পারতেছে না। এই জন্য মন, অর্থাৎ যদি মনে আনতে পারতো তাহলে হয়তো মনে মনে ভাবতো যে সে আসতেছে, বসতেছে, আমাকে ডাকতেছে, ওগো শুনছো, দরজাটা আটকাও। কিন্তু সে তো এটা আনতে পারতেছে না, কারণ সে তাকে দেখে নাই। এজন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেওয়ালের বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল।
হরিশের কাছে শুনিয়াছি মেয়েটি আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল। হরিশের কাছে শুনেছে যে মেয়েটাকে অনুপমের কি একটা ফটোগ্রাফ দেখানো হয়েছিল, পছন্দ করিয়াছি বই কি, না করিবার তো কোনো কারণ নাই। ওই যে নিজের উপর কনফিডেন্স, দেখতে শুনতে সুন্দর, মাশাল্লাহ, অপছন্দ কেন করবে? আমার মন বলে সে ছবি তার কোন একটি বক্সের মধ্যে লুকানো আছে, একলা ঘরে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরল দুপুরে সে কি সেটি খুলিয়া দেখে না। অনুপম ভাবতে যে যখন থাকে না তখন দুপুরে সে এইভাবে আমার ছবিটা সে কি খুলে দেখে না, যখন ঝুঁকিয়া, হ্যাঁ তারপর দেখো যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবির উপরে কি তার মুখের দুই ধার দিয়ে এলো চুল আসিয়া পড়ে না। যখন এইভাবে যখন সে ছবিটা দেখে তখন এই যে এখানে তার এলোমেলো চুল কি আমার ছবির উপরে এসে পড়ে না। কি রোমান্স! হ্যাঁ, তার চুল কি করবে, তার চুল তার ছবির উপরে আসবে। তো চুল ছবির উপরে আসলে আসলে কি এখানে অনুপমের কি কোনো ফিল আছে? না, এটা একটা রোমান্স যে চুল কি হবে, তার শ্যাম্পু করা চুল তার ছবির উপর আসবে। বুঝে নাই? এটা তোমাদেরকে বোঝানো যাবে আরো পরে, আর বয়স হোক। ওকে, এরপর দেখো দেখো হঠাৎ বাহিরে কই রে ভাই, কই গেল? আচ্ছা দেখো, এরপর বলছে কি, হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটা লুকাইয়া ফেলে না। আহা, দেখছো কি বলছে? ছবি দেখতেছে কিন্তু বাইরে টুংটাং শব্দ হচ্ছে, এবার সে তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের ভিতরে ছবিটা লুকাই ফেলে না। বুঝছো কোন জায়গাতে লিখছে? তোমরা কি বুঝতে পারতেছো হিটটা কই করছে? তোমরা কি বুঝতে পারতেছো? তাহলে কি বলছে যে হঠাৎ করে কেউ যখন আসে তখন কি হয়, সে কি তার সুগন্ধ আঁচলের মধ্যে তা আমার ছবিখানাকে সে কি লুকাই ফেলে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমরা মাঝে মধ্যে কি করো, ফেসবুক, তুমি যদি এখন তো আসলে ছবির যুগ নাই, তুমি মেসেঞ্জারে বা ফেসবুকে অথবা কারো ছবি গ্যালারিতে দেখতেছো, পাশের কেউ থাকলে তুমি সাথে সাথে কি করো, ফোনটাকে এভাবে ঢুকে ফেলো না? তো অনুপম এখানে সেই চিত্রটাই কি করেছে, তুলে ধরেছে। অনুপমের ফটোগ্রাফ দেখে কল্যাণী অনুপমকে পছন্দ করেছে। অনুপম কার থেকে এটা শুনেছে? খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, বলো বলো কার থেকে বলো তো? ভেরি গুড, কার থেকে? হরিশের থেকে। শুনো, হরিশের থেকে এটা শুনছো, ওকে, মনে রাখি, হ্যাঁ। আচ্ছা এইবার দেখো, দিন যায়, একটা বছর গেল, একটা বছর চলে গেছে, একটা বছর মাঝখান দিয়ে চলে গেছে। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথা তুলিতেই পারেন না, কারণ মামা বিবাহের নাম নিয়ে এক বাস খাইছে, এখন মামা আর এটা কি করে না, কথা তুলতে পারে না। তারপর দেখো, মার ইচ্ছে ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়ে যাবে তখন বিবাহের চেষ্টা করে দেখিবেন। অর্থাৎ মা মনে মায়ের ইচ্ছা ছিল যে ছেলেকে বিয়ে করাবো, কিন্তু তখন বিয়ে করাবো যখন সমাজের মানুষজন এটা যখন কি হয়ে যাবে, ভুলে যাবে, তখন আস্তে ধীরে কি, হ্যাঁ। এখন যদি কারণ নামে যদি কোনো দুর্নাম রটানো হয়, ধরো এখন এই রাইট নাও, তাহলে দেখবে যে সে চুপ, সে কি চুপ, কিন্তু কিছুদিন পরে দেখবে যে সে আবার শুরু করে। কথা কি বুঝতে পারছো? তো সেটাই বলছে যে এখানে এই জিনিসটা কি বলছে। এরপর দেখো, আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছে, কিন্তু সে পণ করিয়াছে, বিবাহ করিবে না। সে মেয়ের জন্য অনেক ভালো পরিবারের ছেলে আসছে, কিন্তু সে আর বিয়ে করবে না। শুনি আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। পুলক মানে হচ্ছে খুশি, খুশির আনন্দে, হ্যাঁ, খুশির আবেগে আমার কি হয়েছে, মনটা ভরে গেছে। এরপর দেখো, আমার কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না। অনুপম কল্পনা করতেছে যে সে ভালো করিয়া খায় না। সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। কেন? অনুপম ভাবতেছে যে তার জন্য সে হয়তো চুল বাঁধে না, এটা সে তার কল্পনা। এটা কি তার কল্পনা? তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোন একদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চোখ ভরা জল। জিজ্ঞেস করেন, মা তোর কি হয়েছে, বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই তো হয়নি বাবা। আমি ধ্বংস ব্রো। এসএসসি আর মাত্র কয়দিন বাকি, এখনো সিলেবাস শেষ হয় নাই। এত কিছু কেমনে মনে রাখবো? এই সব কিছু মাথায় ঢুকাইতে হবে ব্রো, সব কিছু মাথায় ঢুকাইতে হবে। এসএসসি 26-এর কাঁচা বাচ্চারা, এই অবস্থা যদি তোমাদেরও হয়ে থাকে, এখনই চলে আসো শিখো অ্যাপে। শেষ মুহূর্তে প্রতিটি সাবজেক্টের ওয়ান শট রিভিশন ক্লাস, ডেইলি এক্সাম এবং বোর্ড অনুরূপ মডেল টেস্ট দিয়ে নিশ্চিত করো তোমার জিপিএ 5 প্রস্তুতি। গ্যাপ যতই থাক সব পূরণ করে এই শেষ কদিনে তোমার বোর্ড পরীক্ষার একটা কমপ্লিট প্রিপারেশন করতে এখনই চলে আসো শিখো অ্যাপে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে, যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ, বিমর্ষ মানে হচ্ছে মনমরা, এই যে মনমরা,
বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সইল না, তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটি আসিলেন আমাদের দ্বারে। অর্থাৎ যখন দেখলো মেয়ে এত মনমরা, বাপের এক আদরের মেয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিছে, তখন বাপের সব অভিমান বাদ দিয়ে আমাদের কাছে চলে আসছে। এটা অনুপমের কল্পনা। আবার বলছে এটা কি অনুপমের কল্পনা, আসলে বাস্তবতা কিন্তু তা নয়। তারপরে হ্যাঁ, মনের মধ্যে দিয়ে সেই কালো রঙের ধারাটি বইতেছিল, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফুস করিয়া উঠিল। মানে এই কালো রং এবার আরো বেশি কি হয়ে গেছে, গভীর হয়ে গেছে। এবার সেটা একেবারে ফুস করিয়া সাপের মতো কি হচ্ছে, ফুস করিয়া উঠছে। মানে আর সহ্য হচ্ছে না, কি অনুভবের আর সহ্য হচ্ছে না। সে বলিল, বেশ তো, আরেকবার বিবাহের আসর সাজানো যাক, আলো জ্বলুক, দেশে বিদেশে লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দিয়ে হ্যাঁ দলিয়া দল বল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। আরেকবার বিবাহ হোক, আরেকবার বিবাহের আসর জমুক। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দয়মন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, অর্থাৎ দয়মন্তীর পুষ্পবন, এই পুষ্পবনের কথা এখানে আছে, তেমনি করিয়া আমাকে একবার উড়াইয়া যাইতে দাও, আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটি দিয়ে আসি গে। বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটি দিয়ে আসি গে। বিরোহিনীর কানে এই যে বিয়ে হবে সেই সুখের খবরটি একবার দিয়ে আসি। এইবার দেখো একটা লাইন এখানে আমরা পাইছি। এই লাইনটা হচ্ছে কি, এই লাইনটা হচ্ছে যেমন করিয়া আমি একদিন দয়মন্তীর পুষ্পবন। এখন এই জিনিসটা তোমরা প্রায়শই পড়ে আসো, কিন্তু আসলে জানো না যে এই জিনিসটা আসলে কি। এখানে এই জিনিসটা একটু এই লাইনটা তোমরা হয়তো বা জানো না। তো এখানে এটা আমি বিশেষভাবে এই জন্য দেখাইছি যে এই যে পুষ্পবন, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন, যে কার পুষ্পবন, উত্তর হচ্ছে দময়ন্তীর পুষ্পবন। তো এখানে দময়ন্তীর পুষ্পবন, এটা পরীক্ষাতে প্রশ্ন আসবে। হ্যাঁ, তারপর দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, অম্লান ফুলটি মুখ তুলিয়া একেবারে সেই দেওয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবী, আর সবাই তার ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথা পুরালো, কিন্তু এমন করিয়া পুরাইল না, যেখানে আসিয়া তাহা অপুরাণ হইয়াছে সেখানে বিবরণ একটুখানি বলিয়া আমার লেখা শেষ করিয়ে দিই। একটুখানি বলবো, এই একটুখানি বলতে গিয়ে যে আরো কত বাড়াইছে তুমি দেখো। মাকে নিয়ে তীর্থে চলিলাম। এই তীর্থে বলতে বোঝানো হচ্ছে যে কল্যাণীদের গ্রামে, অর্থাৎ তীর্থে বলতে বোঝানো হচ্ছে যে কল্যাণীদের গ্রামে, অর্থাৎ কানপুরে চললো। হ্যাঁ, আমার উপর ভার ছিল, কারণ মামা একেবারে হাবড়ার পোল পার হন নাই। মানে মামা একেবারে হাবড়ার পোল বলতে কখনো কলকাতার বাহিরেও যান নাই, তো এই জন্য মাকে নিয়ে যাওয়ার যে দায়িত্ব এটা অনুপমের উপর ছিল। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম। তো তারা কি যানবাহন করে যাচ্ছে, উত্তর হচ্ছে রেলগাড়ি। কি যানবাহন করে যাচ্ছে, উত্তর হচ্ছে আচ্ছা, এরপর দেখো, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানান প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একা কোনো স্টেশনে জাগিয়ে উঠিলাম, আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলো চিরপরিচিত, আর সবই অজানা অস্পষ্ট। অর্থাৎ মনে হচ্ছে আকাশের তারাগুলো, এগুলো আমার বাড়িতে যা দেখি এখানেও তা দেখি, এগুলোই মনে হচ্ছে পরিচিত, বাকি সব অপরিচিত। স্টেশনে দ্বীপ কয়টা, দ্বীপ মানে হচ্ছে বাতি, দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া হ্যাঁ আলো ধরিয়া এই পৃথিবীর যে কত চেনা এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে তাহাই দেখিয়া দিতেছে। অর্থাৎ বুঝতে পারতেছ যে এই তার যে অপরিচিত মনে হচ্ছে হ্যাঁ এই পরিবেশ, সেটার কথা এখানে বলছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছিলে, আলোর নিচে সবুজ পর্দা টানা। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আসছে যে ট্রেনের মধ্যে আলোর নিচে কি পর্দা টানা, কি রঙের পর্দা, উত্তর হচ্ছে কি সবুজ রঙের পর্দা টানা। তারপর দেখো, তরঙ্গ বক্স জিনিসপত্র সমস্ত এক এক করে সমস্তকেই কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিতেছে, তাহার যেন স্বপ্ন লোকের উলট পালট আসভাব। সবুজ প্রদেশের মিটিতে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছি। এমন সময় সে অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগিরি চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। অনুপম শুনেছে যে কেউ একজন বলেছে শিগগির চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, গাড়িতে জায়গা আছে। মনে হইলো যে গান শুনিলাম। অনুপমের মনে হয়েছে যে গান শুনেছে। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনই করিয়া অসময়ে অজায়গায় অচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। অর্থাৎ এই যে মেয়ের কথাটা শুনছে, এটা শুনে তার কাছে মনে হচ্ছে যে সে গান শুনছে।
কত বড় খারাপ, চিন্তা করে দেখো। যাচ্ছে আরেক মেয়েকে পছন্দ করছে, তাকে বিয়ে করবে, তাকে তার সার্বক্ষণিক মনে পড়ে, তাকে বিয়ে করতে যাচ্ছে, পথের মধ্যে আরেক মেয়ের কণ্ঠ শুনছে, শিগগিরই চলে আয়, গাড়িতে জায়গা আছে। এটা শুনে তার কাছে মনে হচ্ছে যে এই মেয়ের কণ্ঠ না, যেন হচ্ছে গান শুনতেছে। এখন তুমি বললো ভাই এটা তো কল্যাণী, কল্যাণী ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত তো অনুপম জানে না এটা কল্যাণী, অনুপম তো জানে না এটা কল্যাণী। তো বুঝতে পারতেছো অনুপমের ক্যারেক্টার আসলে কেমন। তারপর দেখো এরপর আর কি বলতেছে, এখানেই সে কিন্তু শেষ না, সে আরো বলতেছে, কি বলছে, কিন্তু এই গলাটিকে কেবল মেয়ের গলা বলিয়াই একটি শ্রেণীভুক্ত করিয়ে দেওয়া চলে না। এটাকে যে খালি একটা মেয়ের গলা বলবো এতটুকু পর্যন্ত বললে হবে না। এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন ভরিয়ে উঠে, এমন তো আর শুনি নাই। হাই খোদা, যাচ্ছিস এক মেয়েকে বিয়ে করতে, পথে আরেক মেয়ের কণ্ঠ শুনে বলে যে এমন আর শুনে নাই। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য, রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, অনির্বচনীয় মানে হচ্ছে যা বর্ণনা করে শেষ করা যায় না। আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা, অর্থাৎ রূপ জিনিসটা কম নয়, কিন্তু মানুষের ভেতরে যেটা থাকে কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে তুমি চাইলে কাউকে সবচেয়ে বেশি আকৃষ্ট করতে পারবে। ফোনে একটা মেয়ে হাই কেমন আছো ভাইয়া, এই যে ফোনে কথা শুনে কি হয়ে গেছে, প্রেমে পড়ে গেছে। ফোনে ফোনে আগে দেখা যায় যে প্রেম হয়ে গেছে, ফোনে ফোনে দেখেই নাই বিয়ে হয়ে গেছে। তো কণ্ঠ এমন একটা কি হয়, মানুষকে আকর্ষণ করে। আমি তাড়াতাড়ি গাড়ি জানালা খুলে বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখলাম না। কে সে, তাড়াতাড়ি মুখ বাড়াই দিছে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। দেখো তার আগ্রহটা দেখো, ঠিক আছে। প্ল্যাটফর্মের অন্ধকার দাঁড়াইয়া গাড় তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল, গাড়ি চলিল, আমি জানালার কাছে বসিয়া রইল। সলভ করো। প্রশ্নটা সলভ করো। ফোনে কিভাবে বিয়ে হয়, ফোনে কিভাবে বিয়ে হয় মিমি, সেটা তো এখন তোমাকে এক্সপ্লেইন করলে সময় লেগে যাবে, পরে করবা কোনো একদিন। আচ্ছা, তো এটা কি হবে বলো তো, এটা কি হবে অনুপমের কাছে চিরকালই এটা হচ্ছে কি গলার স্বর। ওকে, আচ্ছা এরপর খেয়াল করে দেখো, আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। এবার ভাই, এবার আমাকে তোরা মুখ আটকায় রাখ, আমার মুখে কষ্ট মেরে দে, আমি এখন কিছু বলতে হবে, আমি এখন না বলে থাকতে পারতেছি না। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, তুই যাচ্ছিস একটা মেয়েকে বিয়ে করার জন্য। এরপর বলছে কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগলাম। তুমি এখন আরেকটা রূপ হঠাৎ করে কেন দেখো? দেখো, একটা হচ্ছে কি হঠাৎ করে একটা মেয়ের কণ্ঠ শুনে তার প্রেমে পড়ছে সেটা না, সে কিন্তু যাচ্ছে আরেকটা মেয়ের কাছে তাকে বিয়ে করার জন্য। এর ভিতরে সে আরেকটা মেয়ের রূপ নাকি তার। এই জন্য মেয়েরা, তোমরা এই যে ছেলেরা যে হ্যাঁ এই যে ওম্যান বলে যে মেয়েদেরকে খেপাও, এই মেয়েরা এগুলো নিয়ে তারপর তোমাদের কি ছেলে মানুষ, বেড়া মানুষ। আসলে সব ছেলে এরকম না, হ্যাঁ সব ছেলে তো অনুপমের মতো না, এরকম না। কিছু ছেলে হ্যাঁ আমার মতো আছে, সে যে এই তারাময় রাত্রির মতো, আহা দেখছো, তারাময় রাত্রির মতো মানে খুব উজ্জ্বল, আবৃত্ত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। অর্থাৎ তাকে মনে হচ্ছে সে আমাদেরকে ধরে, কিন্তু তাকে ধরা যায় না, বুঝছো? তারাকে তুমি দেখো, তারার সৌন্দর্য উপভোগ করো, কিন্তু তারাকে কি তুমি ধরতে পারো না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষেই তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। আচ্ছা হ্যাঁ, কি আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপর ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিময় কোমলতায় এতটুকু ডাক পড়ে নাই। বুঝতে পারতেছ কি বলতে চাচ্ছে? আমরা আর গভীরে না যাই। গাড়ি লোহার মৃদাঙ্গে মানে হচ্ছে বাদ্যযন্ত্র, হ্যাঁ মানে মৃদাঙ্গে বাদ্যযন্ত্রের মতো আর কি, তাল দিতে দিতে চলিল। আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম, তাহার একটি মাত্র ধোয়া। গানের ধোয়া কি? গানের ধোয়া হচ্ছে কিছু গানে দেখবে একটা লাইন বারবার রিপিট হয়, একটু পরপর রিপিট হয়, তাই না? এটাকে বলা হয় গানের ধোয়া। গাড়িতে জায়গা আছে কি জায়গা আছে কি, জায়গা যে পাওয়া যায় না, কেউ যে কাউকে চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র মানে ধোঁয়াশা, সে যে মায়া, সেটা ছিন্ন হলেই যে চেনার আর অন্ত নাই। ওগো সুদাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, শীঘ্রই আসিতে ডাকিয়াছ, শীঘ্রই আসিয়াছি, এক নিমিষ দেরি করি নাই। কখনো কি কেড্রামা দেখে মনে হয়েছে সাবটাইটেলগুলো যাচ্ছে তাই ভুল ভাল দিয়ে ভরা? যেমন ধরেন কেউ একজন বলল ওপ্পা, অথচ সাবটাইটেলে বলছে হ্যালো। একদমই না, মোটেও হ্যালো বলেনি,
এসবই হচ্ছে হৃদয়ভঙ্গ, বিশ্বাসঘাতকতা আর 3 বছর ধরে চলে আসা অবিরাম অত্যাচারের নমুনা। এজন্যই ডুওলিঙ্গোতে কোরিয়ান শিখছি, কারণ গল্পটা পরিষ্কার জানতে না পারলে কষ্টটা ঠিক জমে না। ডুওলিঙ্গো ডাউনলোড করুন একদম ফ্রি। তারপর দেখো রাত্রে ভালো করে ঘুম হইল না, প্রায় প্রতিটি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম, ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না হ্যাঁ সে পাছে রাত্রে নামিয়া যায়। হ্যাঁ, পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করতে হইবে, অর্থাৎ গাড়ি তাদেরকে বদল করতে হবে। কেন বদল করতে হবে? আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট, মনে আশা ছিল ভিড় হইবে না, নামিয়ে দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আটদালির দল। সাহেবদের আটদালির দল মানে হচ্ছে পিয়ন, ওকে, কর্মচারীরা আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করতেছে। কোন এক পৌজ মানে হচ্ছে বড় সৈন্য, পুলিশ, সেনাবাহিনী, এই পৌজের বড় এক জেনারেল সাহেব ভবনে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরে গাড়ি আসিল, বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হবে, অর্থাৎ ফার্স্ট ক্লাস তাদেরকে ছেড়ে দিতে হবে। কারণ একটা বড় পৌজের একজন বড় জেনারেল অফিসার, তিনি হচ্ছেন কি ভ্রমণে যাবেন। মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বিষম ভাবনায় পড়িলাম। সব গাড়িতেই ভিড়, ধারে ধারে উকি মারিয়া বেড়াইতে লাগলাম, অর্থাৎ ওই যে ধারে ধারে, হ্যাঁ, প্রত্যেকটা রেলগাড়ির দরজায় তারা কি উকি দিয়ে দেখছে কোথাও জায়গা আছে কিনা। এরপর খেয়াল করে দেখায়, এমন সময় সেকেন্ড গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেকেন্ড ক্লাসে কল্যাণী ছিল, এটা একটু মনে রাখবা যে সেকেন্ড ক্লাসে কল্যাণী ছিল। হ্যাঁ, এরপর দেখো আমি তো চমকে উঠিলাম সেই আশ্চর্য মধুর কণ্ঠে, ওই যে কণ্ঠ সে বারবার স্মরণ করতেছে, সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানের ধোয়া জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া উঠিয়া পড়িলাম। ক্ষণমাত্র হচ্ছে সামান্য, একটু মাত্র আর দেরি না করে মাকে নিয়ে উঠে গেছে। জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না, আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। এতক্ষণ বুঝতে পারছে বাবা অনুপম যে আসলে সে অক্ষম। কিভাবে বুঝছে? এই যে জিনিসপত্রগুলো সেই ট্রেনে উঠাবে এই শক্তি মনে হচ্ছে তার নাই, তারপর সেই মেয়ে কি করছে সেগুলো উঠে দিছে। আমরা একটু দেখি অপরিচিত গল্পের নায়িকা কোন ক্লাসে ছাত্র ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। বলো, কি হবে বলো? সেকেন্ড ক্লাস, রাইট? সেকেন্ড ক্লাস, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আচ্ছা, সেই মেয়েটি কুলিদের হাত হইতে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল। ওই মেয়েটা তাড়াতাড়ি এগুলো কি করছে, টেনে নিছে, অর্থাৎ কল্যাণী। আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রইল, গ্রাহ্যই করলাম না। এটা ফটোগ্রাফ, একটা তার ছবি পড়ে রইলে সেটা খেয়ালি করে নেয়। তারপর কি লিখিব জানি না, আমার মনের মধ্যে একটি অখণ্ড আনন্দের ছবি আছে, তাহাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব বসিয়ে বসিয়ে বাক্যের পর বাক্যের যোজনা করিতে ইচ্ছা করে না, মানে বাক্যের পর বাক্য সাজাতে আর ইচ্ছা করে না। এবার সেই সুরটিকে চোখে দেখিলাম, এবার সেই সুরটিকে, অর্থাৎ যে মেয়েটার সুর ছিল তাকে চোখে দেখলাম। তখনও তাহাকে সুর বলিয়া মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখিলাম তার চোখে পলক পড়তেছে না। যে সুন্দর তাকে দেখলে তো চোখের পলক পড়ে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাই না? তো এরকম সুন্দর মাঝে মধ্যে আমাকে অনেকে দেখলে আমার দিকে তাকাই থাকে, আমি দেখি রাস্তাঘাটে পেরোলে যে আমার দিকে এভাবে তাকাই দেয়, তার চোখের পলক পড়তেছে না। তো সাধারণত যারা সুন্দর, মানে আমি বলছি না আমি সুন্দর, বাট হতেও পারে, বাট এরকম আর কি, যে যারা সুন্দর তাদের দিকে তাকালে কি চোখের পলক পড়তেছে না। এখানে এটা তারা এটাই বুঝাইছে। মেয়েটির বয়স 16 কি 17 হইবে, কিন্তু নবযৌবন ইহার দেহে, হ্যাঁ, মনে কোথাও যেন একটু ভার চাপ দেয় নাই। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিতা অপূর্ব, ইহার কোনো জায়গায় কোনো জরিমা নাই। এগুলো আর ব্যাখ্যা করতেছি না, তোমরা বুঝতেছো যে এগুলো আসলে রবীন্দ্রনাথ কি বুঝাতে যাচ্ছেন। আমরা আর গভীরে না যাই। এরপর দেখো আমি দেখি আসলে রুটিনটা সাজাইছি কিন্তু রোজার আগে। তো রুটিনটা যদি আমি যদি জানতাম যে এটা যদি মাথায় ছিল যে রোজার ভিতরে পড়ে, তাহলে আমি এটাকে আরো পরে নিয়ে যেতাম, নাহলে রোজার আগে এটা কমপ্লিট করে দিতাম। তাহলে আমি আর একটু ডিটেলস ব্যাখ্যা করতে পারতাম। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী তোমাদের নিকট যে আমি আসলে খুব ভালোভাবে তোমাদেরকে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারতেছি না। ওকে, এরপর দেখো আমি দেখিতেছি বিস্তারিত করিয়া কিছুই বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না। এই যে আমি ঢুকার সাথে সাথে তোমরা বলছে ভাই পাঞ্জাবিটা সুন্দর, পাঞ্জাবিটা সুন্দর, এটার মানে কি? অনুভব বলছে সে যে আসলে কি রঙের জামা কাপড় পরছে এটাও আমি জানি না। এটার মানে কি বোঝাচ্ছে? যে তার জামা কাপড় তার থেকে বেশি সুন্দর নয়। দেখো এই যে খেয়াল করো, এরপরের লাইনে এটা বলছে, এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে ছাড়িয়া বিশেষ করিয়া চোখে পড়ার মতো। অর্থাৎ তার বেশভূষাতে তেমন খুব নর্মাল,
তার বেশভূষা তার থেকে বেশি সুন্দর নয়। এখন আমার পাঞ্জাবি হয়তো আমার থেকে বেশি সুন্দর, এই জন্য আমার দিকে চোখ না পড়ে ক্লাসে ঢুকার সাথে সাথে তোমাদের পাঞ্জাবির দিকে চোখ পড়ছে। যদি আমিও সুন্দর, পাঞ্জাবি সুন্দর, হয়তো আমার থেকে পাঞ্জাবিটা আজকে একটু বেশি সুন্দর হয়ে গেছে, হতেই পারে। আচ্ছা এবার খেয়াল করে, আমি আসলে নিজের কথা নিচে বলতে পারি না, তো ওভাবে গোছাই বলতে পারতেছি না, তোমরা বুঝে নিও। হ্যাঁ, তারপর দেখো সে নিজেকে চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধা শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছের ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়েছে। যেখান থেকে সব ফুটেছে তার আশেপাশে যত গাছ আছে মনে হচ্ছে যে সে তার থেকেও বেশি কি হয়েছে, উপরের দিকে উঠে গেছে। সঙ্গে 2-3টা ছোট ছোট মেয়ে ছিল, তাহাদিগকে লইয়া তার হাসি এবং কথার অন্ত ছিল না। তাদেরকে নিয়ে সে কথা বলতে আছে, হাসতে আছে। আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়ে রাখিয়েছিলাম, বই সামনে কিন্তু কান তার কাছে। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষের সঙ্গে ছেলে মানুষই কথা। তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছু মাত্র ছিল না, অর্থাৎ ওই ছেলে মেয়েদের সাথে এমন ভাবে সে মিশে গেছে মনে হচ্ছে তার মধ্যে কি ছিল না, আর কোনো ওই বয়সের আর কোনো তফাৎ ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে আনন্দে ছোট হইয়া গিয়েছিল। সঙ্গে কতগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই, তাহারাই কোনো একটা বিশেষ গল্প শুনিবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়লো। এই গল্প নিশ্চয়ই তারা 20-25 বার শুনিয়াছে। অর্থাৎ ওই বাচ্চারা তাদেরকে, ওই কল্যাণীকে বলছে যে আমাদেরকে একটা গল্প শোনা, কিন্তু অনুপম বলছে এই গল্প নিঃসন্দেহে তারা 20-25 বার শুনছে। ছোটবেলায় বাচ্চাদেরকে গল্প শুনে না, এক দেশে এক রাজা ছিল, এক বনে এক বাঘ ছিল। তো এই গল্প বললেই বাচ্চা কি খায়, ভাত খায়, নাইলে কিছুই খায় না। তো এরকম বলছে যে এরকম তারাও এরকম বারবার মনে হয় যে 20-25 বার এটা শুনছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহে বুঝিলাম, কেন মেয়েরা কল্যাণের মুখ থেকে গল্প শোনার জন্য এত আগ্রহ সেটা অনুপম বুঝতে পারছে। এই সুধাকণ্ঠে সোনার কাঠিতে সকল কথা যে শোনা হইয়া ওঠে, তাই মেয়েরা যখন তার মুখে গল্প শুনে তখন গল্প নয় তাহাকেই শুনে, তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়ে পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমরা সেদিনকার সমস্ত সূর্য কিরণের সজীব করিয়া তুলিল। আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার অবকাশ দিয়া বেষ্টন করিয়াছে, সে ওই তরুণীর অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরের স্টেশনে পৌঁছাইতে খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানামুট কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্তই ছেলে মানুষের মতো করিয়া কালভস্য করিতে করিতে অসংকোচ খাইতে লাগলো। চনামুট মানে হচ্ছে চানাচুর নিল এবং মেয়েদের সঙ্গে একেবারে অসংকোচ, গাড়িতে অন্য মানুষজন আসে, এটা সে তোয়াক্কা না করে সে তার মতো করে খাইতে লাগলো। আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা এক মুঠ লইতে পারিলাম না। অর্থাৎ অনুপমের খুব দুঃখ কষ্ট হচ্ছে যে কেন তার কাছ থেকে খুঁজে আমিও খেতে পারলাম না, হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিতে পারলাম না। মা ভালো লাগা মন্দ লাগার মধ্যে দোমানা হইয়াছিলেন, মানে এই মেয়েটাকে আসলে ভালো বলবো না খারাপ বলবো এটা নিয়ে কনফিউজড। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু ইহার কিছু মাত্র সংকোচ নাই, বিশেষত এমন লোভীর মতো করে খাইতেছে সেটা ঠিক তার পছন্দ হইতেছে না, অথচ ইহাকে বেহাইয়া বলিলেও ভ্রম হয় নাই, ভ্রম মানে ভুল, এটাকে বেহাইয়া বললেও ভুল হবে না। এরপর খেয়াল করো, হ্যাঁ মানে ভুল হয় নাই, তার মনে হইল এই মেয়েটির বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি। খেয়াল করো, বলছে যে এই মেয়েটার বয়স হয়েছে, এখান থেকে এই বাক্যটা পরীক্ষাতে প্রশ্ন আসে, যৌগিক বাক্য। বলে এই মেয়েটার কি হয়েছে, বয়স হয়েছে কিন্তু এই মেয়েটার আসলে শিক্ষা হয়নি। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারেন না, মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটায় উঠতে পারতেছে না। মা খুব জানতে ইচ্ছা করতেছে এই মেয়ে তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কি, তোমার বাবার নাম কি, কিন্তু মা এই জিনিসটা জিজ্ঞেস করতে পারতেছে না, কারণ মা হঠাৎ করে কারোর সাথে মিশতে পারে না। এই মেয়ের বয়স হয়েছে কিন্তু কি হয়নি বলো তো? বিসিএস, ব্যাংক, প্রাইমারি শিক্ষক, এনটিআরসিএ সবগুলোর সিলেবাস আলাদা। তাই এখন ভাবি কোনটা বাদ দিয়ে কোনটা পড়বো, কোনটার জন্য প্রিপারেশন নিব সেটাই বুঝি না। আমি যখন বিসিএস পরীক্ষা দিচ্ছিলাম তখন স্মার্ট সহায় ছিল না, সবকিছু নিজের বিশ্লেষণ করা লাগতো, আর এতে মাসের পর মাস সময় লেগে যেত। স্মার্ট সহায় অ্যাপের স্মার্ট অ্যানালাইসিস এবং সাজেশন চেক করে দেখলাম ট্রান্সলেশন টপিক এনটিআরসিএ স্কুলে 72 বার, কলেজে 32 বার এবং বিসিএস এ 3 বার এসেছে। কোন পরীক্ষায় কোনটায় জোর দিব এটা এখন একদম পরিষ্কার। কোচিং এর সাথে তাল মেলাতে পারি না, ওদের মডেল টেস্ট সবার জন্য একরকম, আমার দুর্বল জায়গা নিয়ে আলাদাভাবে কেউ পরীক্ষা নিচ্ছে না। স্মার্ট সহায় তোমার দুর্বল এবং কনফিউজ টপিক ধরে পার্সোনালাইজড এক্সাম বানায় যতক্ষণ না ঠিক হয়ে যায়। এমসিকিউ তো প্রায় হয়, 4টা অপশনই ঠিক মনে হয়, তখন বুঝতে পারি না কোনটা বেছে নিব। ফ্ল্যাশ কার্ডে তোমার ভুল করা প্রশ্নগুলোই বারবার আসে, তোমার ভুল অনুসারে যতবার রিপিট করা প্রয়োজন
ততবার রিপিট করা হবে এবং ধীরে ধীরে তোমার কনফিউশন একদম উধাও হয়ে যাবে। প্রশ্নটা ছিল যদি 2x + 3 = 7 হয় তাহলে 4x² - 5x + 1 এর মান কত? এই ম্যাথটা না পারায় সলিউশনের জন্য বইয়ের পর বই ঘাঁটতে হয়েছে। যেখানে আটকে যাবে সেখানেই ডাউট সলভ স্মার্ট সহায় সাথে সাথে বই ভিত্তিক সঠিক উত্তর এবং সহজ ব্যাখ্যা দেখিয়ে দিবে। নিজের ভুল আইডেন্টিফাই করে প্র্যাকটিস করলে রেজাল্ট বদলায়। এভাবে প্রস্তুতি নিলে আগের চেয়ে 10 মার্কস বেশি নিশ্চিত করতে পারবো। স্মার্ট প্রস্তুতি স্মার্ট সহায়, যার হাতে সময় কম তার জন্য স্মার্ট সহায়। কুপন কোড কমেন্টে রেফারেল দিলে ফ্রি প্রিমিয়াম। কেন বলতো? শিক্ষা হয়নি, খুব গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে কি শিক্ষা হয়নি। সবগুলো অপশন দেখে এরকমই মনে হতে পারে, কিন্তু উত্তর হচ্ছে কি শিক্ষা হয়নি। আচ্ছা, এমন এক সময় গাড়ির একটা বড় স্টেশন আসিয়ে থামলো, একটা বড় স্টেশনে এসে গাড়ি থামলো। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী সেই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। ওই জেনারেল সাহেবের যে অনুষঙ্গী, তার যে সঙ্গী সাথীরা রয়েছে তারাও উঠবে। গাড়িতে কোথাও জায়গা নাই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে তারা ঘুরিয়া গেল। মা তো ভয় আড়ষ্ট, আমিও মনের মধ্যে শান্তি পাইতেছিলাম না। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী, মনে রাখবা একজন দেশি রেলওয়ে কর্মচারী, নাম লেখা 2খানা টিকিট গাড়ির 2 বেঞ্চের শেয়ারে মানে হচ্ছে মাথায়, 2 বেঞ্চের মাথায় লটকাইয়া দিয়ে আমাকে বলিল, এই গাড়িতে এই 2 বেঞ্চ হইতে 2 সাহেব রিজার্ভ করিয়াছে, আপনাদিকে অন্য গাড়িতে যাইতে হবে। অর্থাৎ বলছে আপনারা এই গাড়ি ছেড়ে দেন, আপনারা এই গাড়িটা আগে থেকে কি ছিল, রিজার্ভ করা ছিল। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া দাঁড়াইয়া উঠিলাম। অনুপম তাড়াতাড়ি উঠে যাচ্ছে, সব গোছগাছ করে ফেলতে নামে যাবে। মেয়েটি হিন্দিতে বলিল, না আমরা গাড়ি ছাড়িব না। মেয়েটা ওই মেয়েটা বললো, কল্যাণী বললো, না আমরা গাড়ি ছাড়বো না। তারপর খেয়াল করে দেখো, সে লোকটি রোখ করিয়া বলিল, না ছাড়িয়ে উপায় নাই। সেই লোকটি বলছে না, ছাড়তেই হবে। কিন্তু মেয়ের চলিষ্ণুতায় কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়া গিয়া ইংরেজ স্টেশন মাস্টারকে ডাকিয়া আনিল। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি করে করিয়া ডাক ছাড়িতে লাগিলাম। মেয়েটি উঠিয়া 2 চক্ষু অগ্নি বর্ষণ করিয়া বলল, না আপনি যাইতে পারিবেন না, যেমন আসেন বসিয়া থাকুন। অর্থাৎ মেয়েটা যে প্রতিবাদী সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর খেয়াল করে বলিয়া সে ধারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এ গাড়ি আগ হইতে রিজার্ভ করা ছিল, একথা মিথ্যা। বলিয়া নাম লেখা টিকিট খুলিয়া প্ল্যাটফর্মে ছুড়িয়া ফেলে দিল। ইতোমধ্যে আটদালি সমেত ইউনিফর্ম পরা সাহেব ধারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়িতে সে তার আসবাবপত্র উঠাইবার জন্য আটদালিকে প্রথমে ইশারা করেছিল। তারপর মেয়েটির মুখ তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না। অর্থাৎ এই মেয়ের সাথে পারা যাবে না, আমরা আর এই গাড়িতে না যাই, এরকম কিছু বুঝাইছে আর কি। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইল, আর একটা গাড়ি জুড়াইয়া তবে ট্রেন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চড়া মুঠ খাইতে শুরু করলো। আমি আর লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগলাম। কানপুরে গাড়ি আসিয়া থামিল। কানপুরে এবার গাড়ি এসে থামছে, খুব গুরুত্বপূর্ণ। ট্রেন কোথায় এসে থামছে? কানপুরে। মেয়েটি জিনিসপত্র বাদিয়া প্রস্তুত। স্টেশনে একটা হিন্দুস্তানি চাকর হচ্ছে হিন্দুস্তানের চাকর আর কি। হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ গ্রহণ করলো, অর্থাৎ ওদের যেই জিনিসপত্র আছে সেগুলো নামাচ্ছে। মা তখন আর থাকিতে পারলেন না, জিজ্ঞেস করিলেন, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা এবং আমি দুজনেই চমকে উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। মা তারপরেই সবাই নামিয়া গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ ও কল্যাণীর সঙ্গে দেখা হয়েছে। হাত জোর করিয়াছি, মাথা হেড করিয়াছি, অর্থাৎ হাত জোর করেছে, আপনার মেয়েকে বিয়ে দেন। মাথা নিচ করছি। শম্ভুনাথ হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করব না। শম্ভুনাথ বলছে, ঠিক আছে মেয়ে যদি বিয়ে করে, কিন্তু মেয়ে বলছে, আমি বিয়ে করব না। আমি জিজ্ঞেস করলাম কেন? সে বললো, মাতৃ আজ্ঞা। কি সর্বনাশ, এই পক্ষেও মাতুল আছে নাকি? বলতো এই লাইনটার মানে কি? মাতুল মানে হচ্ছে মামা, অর্থাৎ এই পক্ষেও কি মামা আছে? অর্থাৎ প্রথমবার বিয়ে হয় না মামার বাধার কারণে, মামা একটা বাধা। এখন বলছে যে এই পক্ষেও কি মামার মতো এরকম কোনো বাধা আছে নাকি, এটাই বুঝিয়েছে। তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। সে বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষায় ব্রত গ্রহণ করেছে। সে মেয়েদেরকে শেখায় বিনা পয়সায়। কিন্তু আমি আশা ছাড়িতে পারলাম না। সেই সুরটি যা আমার হৃদয়ের মধ্যে আজও বাজিতেছে, সে যেন কোনো ওপারের বাঁশি আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। তাহলে গুগল প্লে স্টোরে যাও, আচ্ছা স্টার মেকার অ্যাপসটা ডাউনলোড করো। সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। এটা একটু দেখো, কল্যাণী
কিসে ব্রত গ্রহণ করেছে? খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ভাই এই ক্লাস করার পর ভাবছি বিয়ে করে ফেলবো, আবার কমেন্ট দিছে ডিলিট করে। এই ক্লাস বারবার নিতে নিতে বছরে যে এই ক্লাস কয় হাজারটা নিয়ে আমি এখন পর্যন্ত বিয়ে করতে পারি না, আর তুই বিয়ে করে নেবি? বিয়ে কি এত সোজা বাবা? কল্যাণী কিসের? তো কি হবে বলো তো? মেয়ে শিক্ষা। হ্যাঁ, ওকে, সি, রাইট অ্যান্সার সি। আচ্ছা, আর সেই রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল জায়গা আছে সে যে আমার চির পরিচয়ের গানের ধোয়া হইয়া রইল। তখন আমার বয়স ছিল 23, এখন হয়েছে 27। অর্থাৎ তখন ছিল 23, এখন আমার বয়স, মানে যখন গল্প লিখতেছি তখন আমার বয়স হচ্ছে কত? 27। এখানে এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়েছি। মাতুলকে মানে হচ্ছে মামা, অর্থাৎ মামাকে ছেড়ে আমি এখন কানপুরেই আছি। মামার সাথে এখন আমার সাথে আর কোনো সম্পর্ক নয়। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারলেন না, অর্থাৎ মাও আমার সাথে কানপুরে এখন আছে। আমার তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি না, কোনো কালেই না। ও আচ্ছা, দেখছো এতক্ষণ ধরে বিয়ের লাগে জান প্রাণ দিয়ে, এখন বলছে তোমরা আশা করো আমি বিবাহের আশা করি না, কোনো কালেই না, আমি কোনো কালেই বিবাহের আশা করি না। আমার মনে আছে কেবল সেই একটি রাত্রি রজনা কণ্ঠের মধুর সুরের আশা জায়গায়, হ্যাঁ জায়গা আছে, নিশ্চয়ই আছে, না হইলে দাঁড়াবো কোথায়? তাই বছর পর বছর যায় আমি এখানেই আছি, অর্থাৎ বছর পর বছর যায় আমি এই কল্যাণীর কাছে, অর্থাৎ এই কানপুরে আছি। দেখা হয়, সে কণ্ঠ শুনি, অর্থাৎ কল্যাণীর সাথে দেখা হয়, তার কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই তার কাজ করিয়া দিই, অর্থাৎ ওই যে তার যে সমাজ সেবামূলক যে কাজ আছে সেগুলো আমি করে দিই মাঝে মধ্যে। হ্যাঁ, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি, ওগো অপরিচিতা তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। ঠিক আছে, তো বুঝতে পারতেছ যে এখানে আসলে কবিতাটাতে কি এই গল্পটাতে কি বোঝানো হয়েছে। যাই হোক, আমরা কিছু দেখি, বিগত সালের বোর্ড প্রশ্ন দেখি। বোর্ড প্রশ্ন দেখে আমরা কি টাইপের বোর্ডের প্রশ্ন আসছে। ওকে, ওকে, এই প্রশ্নটা আসছে ঢাকা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19। প্রশ্নটা সলভ করো। বলো, প্রশ্নটা একটু সলভ করো। তো এখানে বলছে তিনি কোনো মতে কারো কাছে ঠকিবেন না। তিনি বলতে অপরিচিত গল্পে কাকে বোঝানো হয়েছে বলো তো? মামাকে বোঝানো হয়েছে। ওকে, রাইট। আচ্ছা, কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অপরিচিত গল্পে এই উক্তিটি মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে কি? মানে অপরিচিত গল্পে কলকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে এটা তার মামার কাছে আন্দামান দ্বীপ, তার মানে কি? ধর্মনিষ্ঠা, দেশপ্রেম, কুসংস্কার, কূপমণ্ডুকতা। তো এটার উত্তর হচ্ছে কূপমণ্ডুকতা। কূপমণ্ডুকতাই বলতে এখানে বোঝানো হচ্ছে যে খুব অল্প জানে। আচ্ছা, বুঝছো, মানে জ্ঞানের সীমাবদ্ধতা এটাই বোঝানো হচ্ছে। হ্যাঁ, তাই বুঝতে পারতেছো? অর্থাৎ মামা কলকাতার বাইরে যে কিছু একটা আছে, মামা এটা সম্পর্কে খুব ভালো অবগত নয়। আসর জমাইতে অদ্বিতীয় কে? দিনাজপুর বোর্ড 2019। প্রশ্নটা সলভ করতো। আবার বলছি, পরের ক্লাস ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপর হবে। অবশ্যই অবশ্যই কেউ মিস করবে না। হ্যাঁ, আচ্ছা, তো এটা কি হবে বলতো? এটা হচ্ছে হরিশ। হ্যাঁ, কোন ঘটনা অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল? এই যে আজকে আমরা পড়েছি, তো এটা কোন ঘটনা বলতো? কি হবে বলো? গাড়িতে কল্যাণীর সাথে সাক্ষাৎ। অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? সিলেট বোর্ড 2019। আশীর্বাদ করতে যায় বিনোদা। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো, কল্যাণীর মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছে? যশোর বোর্ড 2019। তো মাতৃ আজ্ঞা মানে কি? মায়ের নিষেধ, দেশের প্রতি দায়বদ্ধতা, নারী শিক্ষায় ব্রত। আচ্ছা, এখানে এই প্রশ্নটাতে তোমরা এই প্রশ্নটাতে তোমরা এটা উত্তর করতে পারো। বাট এখানে বলছে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে বুঝিয়েছে। মাতৃ আজ্ঞা বলতে আসলে কল্যাণী বুঝিয়েছেন যে তার দেশের প্রতি দায়বদ্ধতা আছে, সে দেশের প্রতি কিছু একটা করবে। এখন সেই মাতৃ আজ্ঞাটা কি? মানে যদি বলে যে মাতৃ আজ্ঞা কি, তখন সেক্ষেত্রে উত্তর হবে নারী শিক্ষায় ব্রত। বুঝছো? ওকে, আচ্ছা, এবার দেখো কোন ঘটনা অপরিচিত গল্পের শীর্ষ মুহূর্ত বলা যায়? শীর্ষ মুহূর্ত, ক্লাইম্যাক্স কোনটাকে বলা যায়? রেলগাড়ি কল্যাণীর সাথে অনুপমের সাক্ষাৎ, কল্যাণী কর্তৃক বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান। হ্যাঁ, তো এরপর হচ্ছে শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদায়ের অসম্মতি। এটাই হচ্ছে এই গল্পের শীর্ষ মুহূর্ত, অর্থাৎ বিয়ে সাথে সবকিছু ঠিকঠাক, যখনই বলছে যে শম্ভুনাথ বিয়ে দিবে না, এটাই হচ্ছে এই গল্পের মূল ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সটা কিভাবে বুঝবা? দেখো, এই যে গল্পের কাহিনী আগাচ্ছে, দেখো এই জায়গাতে গিয়ে দেখবে যে কাহিনী শেষ, মনে হচ্ছে গল্পটা এখানে শেষ।
যখন শম্ভুনাথ বলছে যে কি বিয়ে দিবে না, মনে হচ্ছে গল্প এখানেই শেষ, এটা হচ্ছে ক্লাইম্যাক্স। এরপর আস্তে আস্তে তারপর আস্তে আস্তে কি যে সম্প্রসারণ হয়েছে, আস্তে আস্তে সে আবার আস্তে আস্তে সে আবার হ্যাঁ কানপুরে যায়। তার মানে বুঝতে পারতেছে রাইট অ্যান্সার সি। ঢাকা বোর্ড 2019 আমার কন্যার গহনা আমি চুরি করিব পারবো না, উত্তরটি শম্ভুনাথ বাবু কি প্রকাশ পেয়েছে, কি প্রকাশ পেয়েছে বলতো? এটা বুঝতে পারতেছো যে এটা আত্মমর্যাদা বোধ, অর্থাৎ এটা তার আত্মমর্যাদা বোধে আঘাত এনেছে যে আমার মেয়ের গহনা আমি চুরি করব, এটা যারা মনে করে এটা তার আত্মমর্যাদা বোধ। অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার কারণ কি ছিল? এইবার পারবা যে কল্যাণীর বিয়ে না করা লোকলজ্জা, অপবাদ, পিতার আদেশ, এরপর হচ্ছে আত্মমর্যাদা। এটার উত্তর হচ্ছে আত্মমর্যাদা, সেলফ রেসপেক্ট। চট্টগ্রাম বোর্ড 2019 দেখো, অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার পরে মামা মামলা করার পরিকল্পনা করেছিলেন কিসের জন্য? বিবাহের চুক্তিভঙ্গ, আর্থিক ক্ষতিপূরণ প্রসূতে, মানহানির দাবিতে। এখন এখানে একটা হইতে পারে, তিনটা হইতে পারে, দুইটা হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। এখন এখানে অপশন থেকে তুমি আইডেন্টিফাই করো, বলো তো এখানে কোন দুইটা বা কোন তিনটা কেস হবে, কোন কোন কেসটা হবে? বিবাহের চুক্তিভঙ্গ এটা হইতে পারে, আর্থিক ক্ষতিপূরণ এটা কোথাও লেখা ছিল না, মানহানির দাবিতে করবে, ঠিক আছে? তার মানে সবকিছু মিলাই আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে বলো তো? আর্থিক ক্ষতি পোষাতে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। টেস্টের রেজাল্ট দেখে তুমি আমার এরকম চিৎকার করো না, কারণ টেস্টের ফলাফল ভালো মন্দ যাই হোক, বোর্ড এক্সামে কিন্তু পাড়ায় দিতে হবে। হাতে কিন্তু সময় বেশি নাই, সামান্য কয়েক আর্থিক ক্ষতি পোষাতে। আচ্ছা দেখি, 1-3 কিন্তু অপশনের নাই, ওকে এটা হয়তো বা 3 হবে। আচ্ছা যদি প্রশ্নটা এরকমই আসে, আমি একটু বলি, দেখো প্রশ্নটা তো আমাদের পরীক্ষায় যদি অপশন এরকমই আসে, এখন আমরা বললাম যে 1 আর 3 হবে। এখন 1 আর 3 যদি হয় তাহলে খেয়াল করে দেখো 1 আর 3 কিন্তু এখানে অপশনে নাই, কথা কি বুঝছো? তো সেক্ষেত্রে আমাদের এটাই রাইট অ্যান্সার, 1 আর 3 কিন্তু অপশনে নাই, সেই জন্য সবগুলো এখানে রাইট অ্যান্সার হিসেবে ধরতে হবে। বিকজ বিয়ে না হওয়ার এটা একটা কারণ যে আর্থিক ক্ষতিপূরণ পোষাতে সবকিছুর জন্য। আচ্ছা এরপর দেখো, অপরিচিত গল্পে শম্ভুনাথ চরিত্র কেমন? এখানে শম্ভুনাথ চরিত্রটা কেমন বলতো? চুল কাঁচা, তারপর হচ্ছে গোপ পাকা, সুপুরুষ চুপচাপ, চুল কাটা, ভাষা আট, সুপুরুষ চুপচাপ, চুল পাকা। তাহলে বলো তো কোন ঘটনাটা এখানে হবে? হ্যাঁ, তা আমরা একটু দেখি যে কোন ঘটনাটা হয়। উত্তর হচ্ছে 1 এবং 2। অর্থাৎ তুমি খেয়াল করে দেখো, শম্ভুনাথ সম্পর্কে সুপুরুষ এটা ঠিক আছে, চুপচাপ এবং চুল পাকা এবং চুল কাঁচা, এখানে বুঝতে পারতে যে ঘটনা আসলে কোনটার দিকে আগাচ্ছে। ঘটনা হচ্ছে এখানে 1 এবং 2 হবে, অর্থাৎ এই প্রথম ক এবং খ হবে। ওকে, বুঝতে পারছো এটা? থ্যাংক ইউ। এরপর আসো আমরা একটু দেখি, এখানে একটা উদ্দীপক টাইপের এমসিকিউ, অর্থাৎ উদ্দীপক পরে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে। শাওনের বিয়ে চূড়ান্ত হয় অন্যের সাথে, যৌতুকের দাবি পূরণ না হয়, মোতালেব সাহেব ছেলে বিয়ে ভেঙে দিতে চান, বাবার অন্যায় আবদার শাওন মানতে নারাজ, সে যুক্তি দিয়ে বাবাকে বুঝিয়ে যৌতুক না নিয়ে অন্যকে বিয়ে করে। আচ্ছা এখানে অন্যের সাথে, এটা কি অন্যায়? আচ্ছা এটা হবে অন্যায়, হ্যাঁ এখানে অন্যায় হবে, আমি ভাবছি আরো অন্যের, হ্যাঁ এটা অন্যায় হবে। তো এখন দেখো মোতালেব সাহেবের অপরিচিত গল্পে কোন চরিত্রকে ইঙ্গিত করে? তো এটা পারবা বলো তো? মোতালেব সাহেব অপরিচিত গল্পে কোন চরিত্রকে ইঙ্গিত করে বলো, কি হবে? উত্তর হচ্ছে মামাকে ইঙ্গিত করে, রাইট? আচ্ছা এরপর দেখো, শাওনের কোন কোন বৈশিষ্ট্য অনুপমের মধ্যে থাকলে অনুপম বিয়েটা টিকে যেত? শাওনের কোন বৈশিষ্ট্য? সাহসিকতা, ব্যক্তিত্ব, গভীর ভালোবাসা। তো বলো তো এখানে কোনটা হবে? দেখে বলো তো কোনটা হবে। তো বুঝতে পারতেছে এটা রাইট অ্যান্সার হবে কি, যে শাওনের যেই সাহসিকতা ছিল এটা তার ভিতরে ছিল না, এটা তার ভিতরে কি ছিল না। অর্থাৎ শাওন সাহস করে তার মোতালেব সাহেবের সামনে দাঁড়িয়ে সেই জিনিসটা স্পষ্ট করছে, কিন্তু অনুপমের সামনে ঠিক এরকম একটা সুযোগ এসেছিল। শম্ভুনাথ তার কাছে জানতে চেয়েছে, কিন্তু সে সাহস করে বলতে পারেনি। সে কি করতে পারেনি? সাহস করে বলতে পারেনি। ওকে, কথা কি বুঝতে পারছো? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো,
অনেকেই মনে করতে পারে যে ভাই একও তো হয়, আবার অনুপমের ব্যক্তিত্ব নাই সেটাও তো হয়। আচ্ছা ধরো তোমার কথা অনুযায়ী যদি দুটোই হয়, তাহলে তোমার রাইট অ্যান্সার হবে 1 এবং 2। এখন তুমি যদি অপশনের দিকে খেয়াল করো তাহলে দেখবে যে 1 এবং 2 কিন্তু অপশনে নাই, 1 এবং 2 কিন্তু অপশনে নাই। মানে এই যে এই টাইপের প্রশ্নগুলো উত্তর করার আমি কৌশলটা শিখিয়ে দিচ্ছি। তার মানে বুঝতে পারতেছে 1 এবং 2 হবে না। 3 নাম্বার গভীর ভালোবাসা তো হবেই না, তখন তো কল্যাণের প্রতি অনুপমের কোনো ভালোবাসাই কাজ করে নাই। তো বুঝতে পারতেছো হোপফুলি। আচ্ছা, তো এই টাইপের আমাদেরকে পরীক্ষা প্রশ্ন আসলে সেগুলো আমাদেরকে সলভ করতে হবে। ওকে, তো আমরা দেখি কুমিল্লা বোর্ড 2017 আরেকটা আসছে। একদম শ্রমজীবী নারী পুরুষ লঞ্চে করে গ্রামে যাচ্ছিল ঈদের ছুটিতে। বিত্তবান মহিত সাহেব স্ত্রী সন্তান ও আত্মীয় পরিজন নিয়ে লঞ্চে উঠলেন। লঞ্চ কর্মীরা শ্রমজীবীদের সিটগুলো ছেড়ে দিলে বললেন। অনেকেই ছেড়ে দিলেও প্রতিবাদ জানিয়ে সিট দৃঢ়ভাবে বসে রইলেন গৃহকর্মী হালিমা। তো এখানে বুঝতে পারতেছো গৃহকর্মী হালিমা আমাদের কল্যাণীর প্রতিনিধিত্ব করছে। কল্যাণী যেরকম ট্রেনের মধ্যে সিট ছেড়ে দেয় না, তো উদ্দীপকে হালিমা অপরিচিত গল্পে কাকে প্রতিনিধিত্ব করছে? এটা পারবা? উত্তর হচ্ছে কি কল্যাণী। এরপর দেখো উদ্দীপকে উঠে আসা অপরিচিত গল্পের প্রসঙ্গ হলো কি, কোন প্রসঙ্গ আসছে? যে প্রতিবাদের প্রসঙ্গ আসছে, শ্রেণী বৈষম্যের প্রথম বৈষম্য আসছে, এরপর হচ্ছে কি ধর্মীয় উৎসবের যাত্রা। তো বুঝতে পারতেছে এটা রাইট অ্যান্সার হবে ধর্মীয় উৎসবে উদ্দীপকে উঠে আসা। এটা রাইট অ্যান্সার হবে প্রতিবাদ 1 এবং 2 হবে। হ্যাঁ, এটার উত্তর হবে 1 এবং 2। এটার উত্তর ক হবে, একটু কারেকশন করে নিয়ে এটার উত্তর হবে ক। ঠিক আছে, উদ্দীপকে উঠে আসা অপরিচিত গল্পের প্রসঙ্গ হলো, অপরিচিত গল্পের প্রসঙ্গ আমাদের কাছে জানতে চাইছে। তো বুঝতে পারতেছো যে প্রতিবাদ এবং শ্রেণী বৈষম্য। এখন অপরিচিত গল্পে তো ধর্মীয় উৎসবের ব্যাপারে কিছু ছিল না। ওকে, আচ্ছা ফাইন। তো এইবার আসো আমরা একটু দেখি আমাদের কিছু, আমরা হচ্ছে আমরা একটা সৃজনশীল দেখি। সৃজনশীলটা দেখে আমরা, তো সৃজনশীলে বলা হচ্ছে যে মা মরা ছোট মেয়ে লাবণী শ্বশুর বাড়ি যাবে, সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আমাদের জমিটুকু বন্ধক রেখে পনের টাকা জোগাড় করে, কিন্তু তাতে কিছু টাকা ঘাটতি রয়ে যায়। এদিকে বর পারভেজ বাবা হারুন মিয়া এক কথায় সম্পূর্ণ টাকা না দিলে ছেলেকে নিয়ে চলে যাবেন। বিষয়টি পারভেজের কানে গেলে সে বাপকে সাপ জানিয়ে দেয় সে দরদাম বা কেনাবেচার পণ্য নয়, সে একজন মানুষকে জীবনসঙ্গী করতে এসেছে, অপমান করতে নয়। ফিরতে হলে লাবণীকে সঙ্গে নিয়ে ফিরতে হবে। তো বুঝতে পারতেছে এখানে অনুপমের যে চরিত্র, সেই চরিত্রের সাথে পারভেজের চরিত্র কি সাদৃশ্য নাকি বৈসাদৃশ্য? বলতো সাদৃশ্য নাকি বৈসাদৃশ্য? বইমেলা থেকে বই কিনলাম এক গাদা, 1 মাস হয়ে গেল, একটা বইও শেষ করতে পারলাম না। অফিসে কাজের চাপ, ক্লান্তি, ব্যস্ততা সব মিলিয়ে বই ধরার সময় কোথায়? আচ্ছা ধর, তোর এই অবসর সময়ে কেউ যদি তোকে বই পড়ে শোনাতো তাহলে কেমন হতো? থেকে বের করে দে শুকনো ছেলে দিয়ে। কেউ আমাকে 2-4 টাকা দিবে? হ্যাঁ, কেউ না। তবে আমি তোমাকে মামা বলে ডাকছি, তুমি আমাকে বলোনি। সামাদ মিয়া রবীন্দ্রনাথ সেজে হিমুর মেসের ঘরে বসে আছে, হিমু মেসে নেই, তাতে কোনো সমস্যা হয়নি। সামাদ ইংরেজিতে অটোগ্রাফ দিয়েছে, সেখানে লেখা বি হ্যাপি। এই দিন কি ডকুমেন্টারি বানাচ্ছেন? ডকুমেন্টারির নাম গার্মেন্টস কর্মী রাখবেন। গার্মেন্টস কর্মীর ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা মিস রিনকি, যার সাম্প্রতিক সিনেমা প্রেম দে নাহলে থাপ্পড় ভাবি। রাত যত গভীর হয় আলো তত নিকটে আসে, আর মানুষের নির্বোধ বোকামির জন্য আর অকৃতজ্ঞতার জন্য একটি মারাত্মক প্রদোষ। ভবিষ্যতে মালদ্বীপ ফুটবল টিমের সঙ্গে বাংলাদেশ হয়তো আর সেমিফাইনাল খেলবে না, এমন চিন্তা নিয়ে বিছানায় উঠে বসতে শুনলাম, ভাইজান ঘুম ভাঙছে? গুড মর্নিং ডিয়ার। মাথা ঘোরাতেই প্রশ্ন, আমাকে ঘুমাইতে দিবা প্লিজ। আরে ধুর, পাগল নাকি? এটা কি করে সম্ভব? আরে গাধা, কোনো মানুষ এসে তোকে বই পড়ে শোনাবে না, এটার জন্য কাব্যিক অডিও বুক আছে না? থ্রিলার, রোমান্টিক, মোটিভেশনাল, হরর, ধর্মীয় বা ক্লাসিক, যে কোনো মুডে যে কোনো ধরনের বই শুনতে এখনই ডাউনলোড করুন কাব্যিক, যেখানে শব্দেরা জীবন্ত। সাদৃশ্য নাকি বৈসাদৃশ্য? না না, অনলি এক হবে না। শ্রেণী বৈষম্যের ব্যাপারটা হচ্ছে যে উঁচু শ্রেণী মানুষদেরকে, এখানে শ্রেণী বৈষম্যের ব্যাপারটা আসছে না যে উঁচু শ্রেণীর মানুষদেরকে, বিত্তবান মানুষদেরকে আসলে নিম্ন শ্রেণীর মানুষরা সাধারণ মানুষদেরকে সিট থেকে তুলে দেওয়া, দুটো প্রসঙ্গই আমরা দেখতে পেয়েছি। তো বুঝতে পারতেছে যে এটা হচ্ছে বৈসাদৃশ্য। হ্যাঁ, তো দেখো শম্ভুনাথ শেখরের হাতে কি পরখ করতে দিয়েছিলেন? ইয়ারিং পরখ করতে দিয়েছিলেন। বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বা বিবাহের আসর হইতে নিজেই ফিরাইয়া দিয়েছে বলতে কি বোঝানো? অর্থাৎ এখানে তুমি ওই ঘটনাটা বিশ্লেষণ করবা যখন শম্ভুনাথ বাবু বলেছে যে আমার কন্যার গহনা আমি চুরি করবো, একথা যারা বিশ্বাস করে আমি তাদের কাছে বিয়ে দিতে পারবো না, আপনাদেরকে গাড়ি ডেকে দিই। ওই ঘটনাটাই এখানে তোমাকে তুলতে হবে।
অনুপম এবং পারভেজের চারিত্রিক বৈসাদৃশ্যের বৈপরীত্য ব্যাখ্যা করো। খুব সিম্পল। অনুভব পারভেজ ছিল স্পষ্টভাষী এবং সে প্রতিবাদী চরিত্র ছিল, হ্যাঁ, এবং সাহসী চরিত্র ছিল। এই জন্য বিয়ে ভাঙার সূচনা লগ্নে সে এসে তার বাবাকে সাপ জানিয়ে দেয় সে যদি বাড়ি ফিরতে হয় তাহলে সে লাবণীকে নিয়েই ফিরবে। অপরদিকে আমরা দেখতে পাই কল্যাণী অনুপমের ভিতরে আমরা যেটা দেখতে পেয়েছি, অনুপম যখন বিয়ে ভাঙার প্রাককালে শম্ভুনাথ তার কাছে জিজ্ঞেস করেছে যে বিষয়ে তোমার মতামত কি, কিন্তু তখন অনুপম মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে এবং তার মামার উপর সে কোনো ধরনের কোনো কথা বলেনি। ওকে, এরপর আসলে ডি, অনুপমের মামা ও হারুন মিয়ার মতো কিছু মানুষের কারণে আজও কল্যাণী ও লাবণী অপমানের শিকার হচ্ছে। অর্থাৎ এই যে যৌতুকের বিরুদ্ধে, যৌতুক নিয়ে তোমাকে এখানে লিখতে হবে যে আসলে পণের টাকা জোগাড় করতে না পেরে কি ক্ষতি হচ্ছে, যৌতুকের টাকার কারণে আসলে সমাজে এরকম নারীরা কি পরিমাণ হেয় প্রতিপন্ন হচ্ছে সে বিষয়টা এখানে লিখতে হবে। ঠিক আছে, ওকে। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো এবং আগামীকাল তোমাদের রাত ঠিক 10:30টায় এটার উপর এক্সাম হবে। তো সবাই ভালো করে এক্সাম দিবা। ওকে, তো ভালো থাকবা। আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু জানিয়ে দাও। আমরা মোটামুটি 2টা ক্লাসে অপরিচিত কমপ্লিট করলাম এবং আবার বলছি পরবর্তী ক্লাস 3টা খুবই গুরুত্বপূর্ণ এবং আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক কিন্তু সামনে আসে। তোমার হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগের মতো, সমাসের মতো টপিক কিন্তু আমাদের আছে। সো পুরো জিনিসটা আমি কিন্তু ইনশাল্লাহ কমপ্লিট করব। ঠিক আছে, তো ভালো থাকবা, সুন্দর থাকবা। আল্লাহ হাফেজ।